শেষ রক্ষা হলো না, বিরোধীদের এবং ছাত্র সমাজের লাগাতার চাপের মুখে শেষ পর্যন্ত ইস্তফাই দিলেন ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। যাকে বলা হচ্ছে নিছক একটা ইস্তফা নয়, এটা একটা আন্দোলনের জয়। গতকাল আমরা প্রথম বলেছিলাম যে সন্ধ্যের পর থেকে বিকেলের পর থেকে একটা বিজেপি সূত্রে নেগেটিভ তৈরি করা হচ্ছিল, কোনো অবস্থাতেই ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান। আসলে কি সেটা ছিল একটা শেষ সময়ের একটা প্রচেষ্টা বা এরকম একটা বার্তা যে না, স্নায়ুযুদ্ধে কোথাও আমরা ঝুঁকছি না, ঝুঁকে পড়ছি না, একটা স্নায়ুর লড়াইয়েরই একটা ইঙ্গিত ছিল? আমি কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। মানে শেষ রক্ষা তো হলো না, কিন্তু বিজেপি গভর্নমেন্টে 2014 পর থেকে এটা কোনো একটা নজিরবিহীন যে এই প্রথম চাপের মুখে বারবার এরকম ডিমান্ড এসছে, একজন মন্ত্রীকে শেষ পর্যন্ত ইস্তফাই দিতে হলো। দেখো, তুমি গতকালের প্রসঙ্গ থেকেই শুরু করি। গতকালের আলোচনাটাতে আমি এটা দিয়েই আলোচনা শেষ করেছিলাম যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দেওয়ার সম্ভাবনা 16 আনার মধ্যে 18 আনা। একদম ঠিক এই শব্দটা আমি ব্যবহার করেছিলাম যে কালকে সেকেন্ড রাউন্ড মিটিংয়ের পর যখন সরকারি সূত্রে বলা হচ্ছে যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেবেন না, আমার ওইটা দেখেই পরিষ্কার মনে হয়েছিল যে ওইটা লাস্ট ডিচ এফোর্ট, একটা শেষ মুহূর্ত পর্যন্ত একটা সাহসী মুখ দেখানোর চেষ্টা এবং একটা স্নায়ু ধরে রাখা। কিন্তু যে সরকারের সামনে যে আর কোনো পথ নেই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা ছাড়া, সেটা পরিষ্কার দেখা যাচ্ছিল। এবং সেই কারণেই আমি বলেছিলাম যে 16 আনার মধ্যে 18 আনার সম্ভাবনা রয়েছে, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেবেন। একদম আজকে অন্তত এইটুকুনি আমি বলতে পারি, একদম হুবহু ওইটাই বলেছিলাম। হ্যাঁ, এটা ভিডিওটা শেষই হয়েছিল কালকে এটা দিয়ে। হ্যাঁ, দর্শকদেরও মনে থাকবে। এবার তুমি যেটা বললে যে 2014 সাল থেকে যে বিজেপি দেয়নি, বিজেপির কোনো মন্ত্রী কখনো যতই অভিযোগ উঠুক না কেন প্রধানমন্ত্রী কাউকে ইস্তফা দিতে বলেননি। এটা আমি উদাহরণ দিয়েছিলাম যে এর আগে বিশেষ করে যখন সুষমা স্বরাজের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে ললিত মোদীকে বিদেশে যে পালিয়ে গিয়েছিলেন ললিত মোদী, তার ভিসার পাইয়ে দিতে সাহায্য করেছিলেন সুষমা স্বরাজ, তখনও দেননি। তো বিজেপির এটা এই যে চাপের মুখে ইস্তফা দেওয়া বিজেপির অভিধানে নেই। কিন্তু আজকে এই যে ছাত্ররা যখন ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন তখন কি বললেন যে দুনিয়া ঝুঁকতে হ্যায় সির্ফ ঝুঁকানেওয়ালা চাই, মানে সবাই ঝুঁকে যায় কিন্তু ঝুঁকানেওয়ালা দরকার, সেই শক্তিটা দরকার। তো এই যে তামাম ছাত্র আন্দোলনের কাছে যে নতি স্বীকার করতে হলো, এটা কিন্তু বিজেপির সাময়িক ধাক্কা নয়। আমার ধারণা যে এইটা একটা আগামী দিনে এটা একটা সুদূর প্রসারী এর একটা প্রভাব থাকবে। তার কারণ হচ্ছে যে বিজেপি এবং কেন্দ্রের সরকার কোনো রাস্তা খুঁজে পেল না যে এখান থেকে বেরোনো, নন নেগোশিয়েবল হয়ে গেছিল। এবং দেখা গেল যে শুধুমাত্র যন্তর মন্তরে আর ওই আন্দোলনটা সীমিত নেই। বম্বে, মাদ্রাস, মানে চেন্নাই, কলকাতা, পুনে, মুম্বাই, বিহার, সমস্ত জায়গা জুড়ে যেভাবে ছাত্রদের মধ্যে আন্দোলনটা ছড়িয়ে পড়ছিল, এটা প্রতিদিন এর ইনক্রিমেন্টালি এর সঙ্গে ছেলেমেয়েরা জুড়তে শুরু করেছে, বাড়ছিল আরো। তো এইটা বিজেপিও বুঝতে পেরেছে নিশ্চয়ই যে এইটা আগামী দিনে একটা বড় ক্ষতি করে দিয়ে যেতে পারে। ফলে এইটাকে এবারে এখনই যদি অ্যারেস্ট করতে হয়, এখনই যদি থামাতে হয়, তাহলে একটা নিজার রিয়াকশন, এবং সেটা হচ্ছে যে এদের যে প্রথম নম্বর দাবি যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, সেটাকে ইমিডিয়েট করিয়ে নেওয়া ভালো, কারণ যত দেরি হবে তত ক্ষতি হয়ে যেতে পারে। তো সেই কারণে এই ইস্তফা দেওয়া ছাড়া কোনো আর পথ ছিল, আর কোনো দ্বিতীয় আর কোনো পথ ছিল না। কিন্তু এটাতে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যেখানে মানে একটা ছাত্ররা আন্দোলন শুরু করলো, ধীরে ধীরে মানুষের পার্টিসিপেশন বাড়লো, কোথাও গিয়ে দেশ বনাম বিজেপি সরকার ঠিক একেবারে সেই জায়গায় চলে গেল। এনডিএ তো অনেক শরিক রয়েছে বা কিছু। দেখো, একটা জিনিস বুঝতে হবে যে তুমি ঠিক জায়গায় ধরেছো যে দেশ বনাম বিজেপি হয়ে গেল বা বিজেপি বনাম দেশ হয়ে গেল। আমি দেশ বলতে হয়তো অনেকে আপত্তি হতে পারে, দেশ বলতে সবাই সামগ্রিকভাবে করে, সবাই কথা আমি বলছি না। আমি দেশ বলতে বোঝাতে চাইছি যে দেশের এই যে ছাত্রদের একটা বড় অংশ পার্টিসিপেশন তারা হয়ে গেলেন এবং বিজেপি বনাম ছাত্র হয়ে গেল। এই যে তার কারণটা হচ্ছে যে এনডিএতে বা সরকারের সঙ্গে যারা বন্ধুবর, এদের সাথে বিজেপির আর কোনো ফারাক রাখেনি। ধরো জেডিইউ, এই জেডিইউর আর কি অস্তিত্ব আছে? এই জেডিইউ যে কোনো দিন বিজেপি একে
মার্চ করে দিতে পারে। একনাথ শিন্ডের যে পার্টি, তার কি ভ্যালু আছে? ফলে শরিকদেরও আর কোনো ভ্যালু নেই, যে তারা যে আলাদা করে বলে সরকারের পাশে দাঁড়াবে, সেই নেতা, সেই মাপের পার্টি, সেই মাপের মুখ আর নেই। তার ফলে হচ্ছে সমস্তটাই হচ্ছে বিজেপি। আজকে ধরো এই যে এনসিপিআই তৈরি হয়েছে 20 জন তৃণমূলের সাংসদকে নিয়ে, যে এনসিপিআইতে জয়েন করেছে, এখানে যদি আজকে কাকুলি ঘোষ দস্তিদার বা সুদীপ বন্দ্যোপাধ্যায় এই ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কথা বলে নরেন্দ্র মোদীর পাশে গিয়ে দাঁড়াতেন, তার কোনো ভ্যালু অ্যাড করতো? একেবারেই নয়। কারণ এই যে এনসিপিআই মানেও বিজেপি হয়ে গেছে। হ্যাঁ, লোকে সেটাই মনে করছে একদম। হ্যাঁ, এই এনসিপিআই মানেও বিজেপি, একনাথ শিন্ডেও মানেও বিজেপি, জেডিইউ মানেও সেই বিজেপি। একেবারে। তার ফলে বিজেপি বনাম ছাত্ররা, বিজেপি বনাম দেশ, এই যে কথাটা তুমি বলতে চাইলে একদম ঠিকই ধরেছো। এবং যেটা বিজেপির কাছে অ্যালার্মিং হয়ে গেল সেটা হচ্ছে যে গতকালও আমি বলেছি যে 2012 সালের পরবর্তী সময়ে যে ছাত্র এবং যুব সমাজের একটা বড় অংশ জাতীয় স্তরে তারা নরেন্দ্র মোদীর বিগ ফ্যান হয়ে গেছিলেন। বিজেপি, আরএসএস এসব নয়, ব্যক্তি নরেন্দ্র মোদীর বিগ ফ্যান হয়ে গেছেন। তারা মনে করছে যে নরেন্দ্র মোদী মানেই একটা ডেভেলপমেন্ট আইকন, নরেন্দ্র মোদী মানেই হচ্ছে ইনভেস্টমেন্ট, নরেন্দ্র মোদী মানেই হচ্ছে যে দিন দুগুণী চার চগুনি তারাক্কি, উন্নতি, নরেন্দ্র মোদী মানেই হচ্ছে একটা আচ্ছে দিন আনেওয়ালে। হ্যাঁ, তো এই নরেন্দ্র মোদী একখানা পার্সোনাল একখানা পপুলারিটি তৈরি হয়েছিল, ঠিক আছে? মোদীকে স্বপ্ন। এই যে যন্ত্রমন্ত্র এবারে আন্দোলনটা যেটা হলো, সেটাতে কি দেখা গেল যে এই যুব সমাজেরই একটা বড় অংশ তারা নরেন্দ্র মোদীকে বিরুদ্ধে হয়ে গেছে। তারা স্লোগান তুলছেন, তারা পোস্টার নিয়ে বেরোচ্ছেন, সেটা মোদীর বিরুদ্ধে পোস্টার। তারপরে যে জেনজি, যে নতুন জেনারেশনকে নরেন্দ্র মোদীর পুঁজি ছিল, তুমি মনে করে দেখো যে 2012 থেকে 2014 যখন প্রধানমন্ত্রীর প্রার্থী হিসেবে নরেন্দ্র মোদীর নাম ঘোষণা হয়েছেন, উনি বিভিন্ন ক্যাম্পাসে গিয়ে ঠিক একদম প্রোগ্রাম বক্তৃতা দিচ্ছিলেন। এবং ক্যাম্পাসে গিয়ে নরেন্দ্র মোদীর যে বক্তৃতা, তালি 2 মিনিটের আগে থামতো না। হ্যাঁ, টানা চলছে একটা। 2 মিনিটের আগে হাততালি থামতো না। সেই যে জেনারেশনটা, সেই জেনারেশনটারই একটা বড় অংশ, তারা কোনো বিজেপির বা সরকারের কোনো আর্গুমেন্ট শুনতে রাজি নয়। তারা পরিষ্কারভাবে সরকার বিরোধী কথাবার্তা বলছে, এবং সেটা চেন্নাইতে হোক, সেটা দিল্লিতে হোক, সেটা বম্বেতে হোক, সেটা পুনেতে হোক, সেটা কলকাতায় হোক, এটা যেটা পাটনায় হোক। তুমি দেখো মহারাষ্ট্রে বিজেপি গভর্নমেন্ট, বিহারে বিজেপি বা এনডিএ সরকার, মুম্বাইতে তাই, দিল্লিতে তাই, সব জায়গায়। তো সেইখান থেকে ছাত্রছাত্রীরা অকুত ভয় হয়ে বেরিয়ে পড়ছে, এবং হাজারে হাজারে ছাত্রছাত্রী বেরিয়ে পড়ছে। যত ছাত্রছাত্রী রাস্তায়, তার 20 গুণ বা 100 গুণ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। তো এই যে বিপুল নাম্বারটা, এবার বিজেপির কাছে কেন সুদূর প্রসারী এটা একটা চ্যালেঞ্জ আমি বলছি, সেটা হচ্ছে যে দেখো, এই যে বিপুল জনসংখ্যক যে ছাত্রছাত্রী, তাদের তো একটা যে যুদ্ধ জয়ের আনন্দ। কার বিরুদ্ধে যুদ্ধ জয়? সরকারের বিরুদ্ধে, এখন রাষ্ট্রের বিরুদ্ধে। তার মানে বিজেপির বিরুদ্ধে, যেটা তুমি বলছো বিজেপি বনাম দেশে। তো এইটা তার মানে হচ্ছে যে এখনই তারা আর বিজেপির, তাদেরকে আবার নিজেদের ফোল্ডে, সরকারকে বা বিজেপি তাদেরকে নিজেকে ফোল্ডে আনা, মানে সেই ন্যারেটিভ তৈরি করে তাদেরকে পক্ষে নিয়ে আসা, এটা কিন্তু হিউম্যাঙ্গাস চ্যালেঞ্জ। যা আমি যদি তোমাকে আজকে হারিয়ে আমার যদি একটা যুদ্ধ জয়ের আনন্দ থাকে, আমি 2 বছর বা 3 বছরের মধ্যে তোমার পক্ষে হয়ে গেলাম, সেটা কিন্তু ডিফিকাল্ট, ঠিক আছে? ফলে তোমাকে এমন কিছু করতে হবে যেটা আমার মন আবার জয় করে নিতে পারে, মন নরম করে আবার জয় করতে পারবে। তো ফলে সেই জন্যই বলছি যে বিজেপি বা নরেন্দ্র মোদী সরকারের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা, যে এই যে বিপুল সংখ্যক যে ইউথ, যুব সমাজের অংশ, তারা যে বিপক্ষে চলে গেলে তাদেরকে আবার আনাটা, ফোল্ডে নিয়ে আসাটা, এটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা তৈরি হলো। দেখো, যেটা তুমি বলছো যে 2012 থেকে শুরু হয়েছিল কিন্তু ধরার কাজটা। সেকেন্ড চ্যালেঞ্জের জায়গা হলো যে যখন, যেটা তুমি বললে যে 2014 থেকে কেউ ইস্তফা দেয়নি, আর আজকে
যন্তর মন্তরের মঞ্চ থেকে ওরা কি বলছেন যে দুনিয়া ঝুঁকতে হ্যাঁ সির্ফ ঝুকানেওয়ালা চাই। তার মানে এইবার এই প্রথমবার ঝুঁকলেন। অতীতেও এর আগে ল্যান্ড অর্ডিন্যান্স ফেরত নিয়েছেন, কৃষি বিল ফেরত নিয়েছেন, কিন্তু কোনো মন্ত্রী ইস্তফা দেননি। কিন্তু প্রথমবার তো হলো। তো এইটা হয় কি যে এইটা একটা রক্তের স্বাদ দিয়ে দেয় অপোজিশনকে, বিরোধীদের একটা রক্তের স্বাদ দিয়ে দেয়। ফলে এরপরে বিভিন্ন ইস্যুতে একটা সরকারের বিরুদ্ধে একটা চাপ তৈরি করার একটা লেজিটিমেট একটা জায়গা পরিসর পেয়ে গেল বিরোধীরা। হতে পারে যে জাতীয় স্তরে এখন যে বিরোধী দলগুলো আছে তাদের প্রত্যেকেরই খুব ছন্নছাড়া অবস্থা, প্রত্যেকেই খুব দুর্বল। কিন্তু তুমি দেখো সেই বিরোধী দলগুলো বাদ দিয়েও তো একখানা বিরোধী স্বর বা বিরোধী পরিষদ তৈরি হলো। তো এই জায়গাটা আগামী দিনে অন্য কোনো ইস্যুতে আবার চাপ তৈরি করতে পারে একেবারে। ফলে একবারই যে ঝুঁকে যাওয়া, এইটা কিন্তু ইনক্রিমেন্টাল একটা জায়গায়, মানে এটার রাজনৈতিক প্রভাবটা তুমি বলছো সুদূর প্রসারী আগামী দিনে। মানে ফলে এইটার যে ড্যামেজ কন্ট্রোল, ঠিক আছে। যেমন আগে গতকাল আমি যখন আরজি করের প্রসঙ্গ তুলেছিলাম, আমি আলোচনায় কমেন্টে দেখেছি অনেকে আমার বলছেন আরজি করের সঙ্গে এটা মেলাবেন না। আমি অ্যাকচুয়ালি আরজি করের সঙ্গে এটা মেলাইনি। আমি আরজি করে কোন ঘটনার সঙ্গে মিলিয়েছি? তুমি পুলিশ কমিশনার ইস্তফার সঙ্গে এক্স্যাক্টলি মিলিয়েছি, যে ওইটা মমতা বন্দ্যোপাধ্যায় ইগো ধরে বসেছিলেন, ঠিক আছে। রাদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে খুব প্রুডেন্টলি খুবই তাড়াতাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দেরি করেননি, যে 1.5 মাস ঝুলিয়ে রেখে তারপরে ইস্তফা হলো। যে এই আন্দোলন একটা মাত্রায় পৌঁছতেই এই যে ইস্তফাটা হয়ে গেছে। কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম যে এর একটা এই যে একটা ইস্তফা দিয়ে দিলেন, এইটার যেটা ক্ষতি হলো, এইটা কত দ্রুত রিকভার করতে পারবে সেটা একটা চ্যালেঞ্জ। আরজি করার পরে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন রিকভার করতে পারে। অনেক সময় হয়তো দৃশ্যমান হয়েছে যে রিকভার হয়ে গেছে, কিন্তু আজকে হয়নি, তার প্রমাণ ছিল দৃশ্যমান হয়ে গেছে, তার রিকভার হয়ে গেছে। মানে যে একটা অংশ সংবাদ মাধ্যমে সেই ন্যারেটিভ তৈরি বা তৃণমূল সেই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু সেইটা যে ক্ষত মেরামত হয়নি সেটা ভোটে প্রমাণ হলো। একেবারে আরজি করের যে ক্ষত মেরামত হয়নি সেটা ভোটে প্রমাণিত হয়েছে। অত তাড়াতাড়ি এই ক্ষত মেরামত করাটা কোথাও কি ডিফিকাল্ট? তুমি যেটা ডিফিকাল্ট বটেই, ডিফিকাল্ট। আর বিরোধীদের কাছেও এটা রাজনৈতিক একটা নতুন করে একটা বুস্ট আপ তো হলোই বটে, একটা পরিসর পেয়ে গেল তারা, সেটা একটা রাজনৈতিক প্রভাব। দেখো বিরোধী স্বরের তো বিরোধীদের শিবিরের কোনো গত মানে সাম্প্রতিক সময়ে বড় কোনো সাফল্য ছিল না পোস্ট 2024 ইলেকশন। সেদিক থেকে যে এইটা বিরোধীদেরও কিছুটা ইম্পেটাস দিল। ঠিক আজকে রাহুল গান্ধী যে স্বরে কথা বলছেন, সেই স্বরে তো 1 মাস আগেও বা 2 মাস আগেও বলতে পারছিলেন না, বা বললেও সে কথাটা কেউ শুনছিল না। আজকে কিন্তু আবার সেই কথাটা আবার নতুন করে লোকজন শুনতে শুরু করেছে, দৃপ্ত কণ্ঠে বলছেন। হ্যাঁ, তো এইটা তো এই যে স্বর, সংসদের মধ্যেও তো এই স্বরের ডেসিবেল বেড়ে যাবে, ডেসিবেল বাড়বে। যেমন এটা সহজ উদাহরণ যদি তুমি দেখো, যে নির্ভয়া কাণ্ডের পর যখন দিল্লিতে বিপুল পরিমাণে মানুষের অসন্তোষ আছড়ে পড়ে, তারপরে যখন লোকসভায় বিজেপি নেতারা যখন বলতে শুরু করেন, তখন তাদের স্বর চড়ে যায়। কারণ তখন তারা বুঝতেই পারছিলেন যে গভর্নমেন্ট ব্যাকফুটে চলে যাচ্ছে, তারপরে স্বর চড়াতে শুরু করে। কারণ তার আগে অলরেডি 2G স্পেকট্রাম এসব চলছিল, কিন্তু যখনই ওই ধরনের একটা ঘটনা হলো, তো বিরোধীদের ডেসিবেল চেঞ্জ হয়ে গেছিল। এবারও তাই হবে, কিন্তু আমি বলছি না যে এবারও তাই হবে, মানে 2014-তে যে লোকসভা হয়েছিল উল্টে গেছিল, এবারও উল্টে যাবে এরকম আমি সরলীকরণের মতো জায়গায় যাচ্ছি না। কিন্তু নরেন্দ্র মোদীও অনেক পোড় খাওয়া রাজনীতিক, তিনিও অনেক প্রতিকূল পরিস্থিতিকে ঘুরিয়েছে। এবারেও তিনি হয়তো কিছু একটা নিয়ে আসবেন নতুন করে। কিন্তু ঘুরে ফিরে সেই কথাটাই বলি যে আগে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে 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 মানুষকে কনভিন্স করা যতটা সহজ ছিল, বা যুব সমাজকে কনভিন্স করা যতটা সহজ ছিল,
আগামী দিনে সেটা কঠিন হয়ে যাবে। কঠিন হয়ে গেল। আর দেখো একটা জিনিস মনে হয় যে নরেন্দ্র মোদী এই যে একটা জেনজির কাছেও তো বা নতুন প্রজন্মের কাছে সবসময় বিজেপি নয়, একটা মোদী ছিল, যেটা তুমি বললে শুরুতেও, সেই জায়গা থেকে কিন্তু এই পরশু ভিডিও ফেসবুক লাইভ করা বা কাল সেলফি মোডে ফেসবুক করা, এখানে কোথাও যেন এক একটা মনে হচ্ছিল একটা বার্তা যে আমি তোমাদেরই কেউ, তোমাদেরই লোক, কিন্তু সেটাও খুব একটা যে কাজে লাগলো তা নয় কোথাও গিয়ে। লাগলে তো আজকে এই এই জায়গাটা হতো না। রেকর্ড সংখ্যক ভিউজ হয়েছে, কিন্তু কাজে যে লাগেনি সেটা কোথাও। এবং তুমি দেখো যে আজকে এই যে ছাত্ররাও কিন্তু একটা খুব ভালো ইয়ে নিয়েছে, সঙ্গে সঙ্গে তুমিই বলছিলে যে আমি তো ওই সময়টা দেখিনি যে তারা আন্দোলন প্রত্যাহারের কথা বলেছে, যেহেতু সরকার সবকিছু সিদ্ধান্ত মেনে নিয়েছে। ফলে ওরা আন্দোলন আপাতত 1 মাসের জন্য একটা সময়সীমা ওরা দিচ্ছে। হ্যাঁ, তার মানে কি আগামী দিনে বলা যেতে পারে, কেউ বলতে পারে না আগামী দিনে আবার নতুন কোনো ইস্যু নিয়ে তারা। এই স্পেসটা তোমার কি মানে এই স্পেসটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? মানে এটাই একদম বুদ্ধিমত্তার পরিচয়, যুক্তিযুক্ত। হ্যাঁ, মানে সরকার যখন তাদের সবই মেনে নিয়েছে তখন তো আর তাদের ধর্ণা চালিয়ে যাওয়ার কোনো অর্থ থাকে না। কারণ ওখানে ধর্ণা চালিয়ে যাওয়া মানে হচ্ছে যে সেন্ট্রাল দিল্লিটাকে প্রায় স্তব্ধ করে রেখে দেওয়া। এই যে 16খানা 18খানা মেট্রো স্টেশন বন্ধ, ইন্টারনেট পরিষেবা ব্যাহত, এইটা তো আর দিনের পর দিন দাবি মেনে নেওয়ার পর এইটাও যদি কন্টিনিউ করতো তাহলে তো আর আবার বিষয়টা জনমত আবার তাদের বিপক্ষে চলে যেত। ঠিক, হ্যাঁ। ফলে এখানেও তারা বিচক্ষণতার একটা সিদ্ধান্তই তারা। ফলে এই নতুন জেনারেশনের নেতাদের মানে ছেলেমেয়েরা যে ম্যাচুরিটি দেখাচ্ছে সেটাই আমার কাছে খুব মানে খুব একটা বিস্ময়ের লাগছে যে তারা এই বয়সে এই ম্যাচুরিটি দেখাচ্ছে। মনে হলো সেটাই, হ্যাঁ, এই ম্যাচুরিটি দেখিয়ে যে তারা আবার এখানেই থাকা, ফলে এটার একটা সুদূরপ্রসারী একটা কোনো ফলাফল আসতেও পারে কোথাও। এবং আমি মানে শেষের জায়গায় আরেকবার সেটাই আমি মনে করবো, তুমি যেটা কাল বলেছিলে যে কোথাও গিয়ে নিজেদের ঢাক নিজেরা পেটানো না, কিন্তু তুমি কালকে বিশ্লেষণে শেষটাই করেছিলে, যেটা দিয়ে শুরুও হলো, যে 16 আনার মধ্যে 18 আনাই সম্ভাবনা ছিল হচ্ছে আজ ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দেওয়া। আর একটা জিনিস সেটাকে দেখো, যেটা আমরা মিস করে যেতে পারি বা যাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে ইয়াং জেনারেশনের একটা বড় অংশ, যেটা আমি বলছিলাম যে নরেন্দ্র মোদীর ফ্যান ছিল, এবং তাদের মধ্যেই একটা অংশ যে আবার এই যে রাস্তায় নেমে পড়ে, এবং সেটা সারা ভারতবর্ষ জুড়ে ছাত্ররা রাস্তায় নেমে পড়লেন, বা যারা রাস্তায় নেমে পড়লেন না তারা ঘরে বসে সোশ্যাল মিডিয়াতে সাপোর্ট করতে শুরু করলেন, বড় অংশ। হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি কিন্তু সেকুলার পলিটিক্স ভারতবর্ষের, সেটার জন্য একটা বুস্ট আপ হলো। তার কারণ হচ্ছে যে এই ছাত্ররা আর যাই হোক না কেন মানে খুব মানে ইমিডিয়েট ফিউচারে এরা বিজেপির পাশে থাকবে বলে মনে হয় না। তো তাদের এই অংশটা একটা যে সেকুলার স্পেস পলিটিক্সের, সেইখানে কিন্তু একটা অক্সিজেন দিল। ঠিক, এবং সেটা কোথাও গিয়ে সেকুলার ফোর্সের একটা স্ট্রং। এবং এই যে রাহুল গান্ধীর ওয়ে অফ পলিটিক্স বা অখিলেশ যাদবের যে রাজনীতি বা তেজস্বী যাদবের যে রাজনীতি পলিটিক্স, বা সাউথের যে ডিএমকে এবং থালাপতি বিজয়ের যে পলিটিক্স, সেইখানে কিন্তু এইটা একটা অক্সিজেন, একটা সেকুলার একটা স্পেস, একটা পরিষ্কার যুব সমাজের মধ্যে যে একটা সেকুলার একটা পলিটিক্সের যে স্পেস, সেইটা কিন্তু পরিষ্কার দেখা গেল। এবং সেটা পশ্চিমবঙ্গের নিরিখে দেখতে গেলে পশ্চিমবঙ্গে যে লেফট লিবারাল পলিটিক্স যেটা, সেইখানেও কিন্তু এটা একটা হাওয়া দেবে। তৃণমূলের ক্ষমতা থাকাকালীন তৃণমূলের ছাত্র পরিষদ আর তৃণমূলের যুব বলে কিছু সব উঠে গেছিল, ঠিক আছে, তারা বরঞ্চ তারা ছাত্র রাজনীতি করার তুলনায় মাদার অর্গানাইজেশনের নেতাদের সঙ্গে রেশারেশি বেশি করতে, ঠিক আছে, এবং তাদের বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ বিভিন্ন অভিযোগ, ঠিক আছে। কিন্তু ফলে তৃণমূলের কিছু এখান থেকে পাওয়ার নেই, কিন্তু লেফট লিবারাল যে 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 ছাত্র রাজনীতি তাদের সামনে একটা পরিসর, তাদের সামনে কিন্তু একটা ওয়েস্ট বেঙ্গলের নিরিখেও খুব ইম্পর্টেন্ট আগামী দিনের কয়েকটা দিনের কিছু দিনের জন্য, কিছু বছরের জন্য। আর সেক্ষেত্রে একটা দেখো এই স্পেসটা তৈরি হওয়া আমার মনে হয় কোথাও গিয়ে নতুন প্রজন্ম যদি এরা যদি এই স্পেসটা তৈরি করে দেয়, একটা সেকুলার একটা স্পেস যদি তৈরি হয়, সেটা কোথাও গিয়ে একটা ভালো, এটা খুব ইতিবাচক একটা প্রভাব। হ্যাঁ, পলিটিক্স ডেমোক্রেসিতে ঠিক আছে, ডেমোক্রেসিতে সব রকমের যে মতাদর্শই থাকবে, হ্যাঁ সেটাতে থাকবে। ফলে একটা খুব ক্রুশিয়াল জায়গায় যেখানে বিজেপি সরকার মানে
মানে এরকম একটা চ্যালেঞ্জের মুখে, যেখানে প্রথম 2014 পরে বাধ্য হলো কোনো একজন মন্ত্রীর ইস্তফার দাবিতে যখন আন্দোলন হলো এবং তাকে ইস্তফা দিতে বাধ্য করা হলো, যেটা গতকাল বলা হয়েছিল, আমরা বলেছিলাম যে আজ 16 আনার মধ্যে 18 আনার সম্ভাবনা ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দেওয়া। মানে আমি যেটা আরো সহজ করে বলা যায় যে যেভাবে বিরোধীদের দল ভেঙে 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 আজ বিজেপির সঙ্গে জুড়ে যাচ্ছে, এনসিপিরও চলে আসছে, একনাথ শিন্ডে মানে শিবসেনাও ভেঙে যাচ্ছে, এদিকে তৃণমূলও ভেঙে যাচ্ছে, তার ফলে যে যে এক দেশ এক পার্টির যে একটা প্রবণতা শুরু হয়েছিল, সেইটাকে কোথাও একটা জায়গায় এটাকে বাধা পড়লো। আমি তো এই প্রসঙ্গে যখন উঠলো, আমি শেষ করার আগে আরেকটা প্রসঙ্গে আসি। তাহলে কি তোমার মনে হয় যে যে কারণের জন্য এত ভাঙানো, যে তোমার এই নতুন করে যে তোমার বলো আমাদের যে বিলটা আনার জন্য আর কি, মহিলা বিলের সঙ্গে সামনে রেখে আসন সংরক্ষণ নিয়ে আর কি, আসন ডিলিমিটেশনের, সেক্ষেত্রেও তো বিজেপি এটা খুব চাইছে যত তাড়াতাড়ি সম্ভব, আগে হয়নি তার জন্য এত এটাতে আটকা যদি সেই রিস্ক কি নেবে তোমার মনে হয় বা কিছু? দেখো, যুব সমাজের তো এটা নিয়ে কোনো তাপ নেই, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর আছে, কিন্তু যে বাকিদের তো এটা নিয়ে কোনো নেই। এর ফলে আর বিজেপি এখানে যদি হাউসের নাম্বার জোগাড় করতে পারে তাহলে করে ফেলবে অলমোস্ট, তো তারা অ্যাচিভ করেই গেছে। আমরাই করেছি, হিসেব করে দেখি যে 6 জনের কিছুই না বাকি রয়েছে। ফলে সেটা যদি নাম্বার অ্যাচিভ করে নিতে পারে, তার সাথে এটা কোনো সম্পর্ক, এটার সাথে কোনো রকমের প্রভাব হয়তো পড়বে না। তুমি যেটা বললে যে এক দেশ এক জাতির যে এক দেশ এক পার্টির যে একটা নেগেটিভ তৈরি হচ্ছিল, হ্যাঁ, দল ভাঙি যে একটাই দল থাকবে বা কিছু এক দেশ একই পার্টি থাকবে, সেটাও কোথাও বোধহয় একটা ধাক্কার জায়গায় গেল। এবার আগামী দিনে জল অনেক দূর গড়াবে আমার মনে হচ্ছে, আগামী 3 বছর কেন, আগামী 1 বছর ধরেও বিভিন্নভাবে জল গড়াবে, মানে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে অবস্থায় এখন দাঁড়িয়ে রয়েছে গোটা বিষয়টা। আজকে আলোচনা আমাদের এখন এই পর্যন্তই। সব খবর দেখার জন্য চোখ রাখুন দ্য ওয়ালে।